হ্যালো এনিমিল, আবার স্বাগত আপনার কোবে এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো জুজুৎসু কাইসেন সিজন 3-র এপিসোড নাম্বার 2 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে ইউতা ইউজির বুকে তলাল ঢুকিয়ে তাকে মেরে ফেলেছিল এবং ইউজির ভেতরে বসে থাকা সকুনাকে দেখতে পাওয়া যায়। অন্যদিকে নাওয়া জেনিন তার সুপার স্পিরিট দিয়ে চোশোকে দোয়া করছিল। চোশো তার টেকনিকটা বুঝতে পারছিল না, কিন্তু এত মার খাওয়ার পরও সে আবার উঠে দাঁড়ায়। নাওয়া বলে, তুমি কতটা এক খোয়া, আসলে তুমি কি জিনিস? চোসো বলে, আমি 10 ভাইয়ের মধ্যে বড় ভাই। চোসো এখন ফলোয়িং লেড স্কেল নামক টেকনিক ব্যবহার করে, যার দ্বারা সে তার চোখগুলোকে আরো শক্তিশালী করে এবং নাওয়ার সুপার স্পিরিট দেখতে পারে। নাওয়া আবার ফেলে, কিন্তু নাওয়া তার পেটে ছুরি মেরে দেয়, যার ফলে চোচোর রক্ত বেরোতে শুরু করে। নাওয়া বলে, তুমি খুব একগোয়া, তাই আমাকে অস্ত্র ব্যবহার করতে হলো। তুমি ব্যালাড ম্যানিপুলেশন ব্যবহার করতে পারো না, তাই তোমার নেই, তুমি এত শক্তিশালী। এক বড় ভাই তার ছোট ভাইদের জন্য রোল মডেল হয়। যদি সে ভুল পথে যায় তাহলে ছোট ভাইদের তাদের যেতে দেয় না, যদি সঠিক পথে যায় তাহলে ছোট ভাইরা তাকে ফলো করে। হয়তো তুমি এত শক্তিশালী কারণ তোমার বড় ভাইরা দুর্বল। তুমি জিজ্ঞাসা করো আমি কেন এত একঘোয়া, কারণ আমার কোনো বড় ভাই নেই। নাওয়ার নজর নিচের দিকে যায় এবং সে দেখে যে চোসোর রক্ত সবখানে ছড়িয়ে পড়ছে। চোসো বলে, যতই ভুল করি না কেন আমাকে আমার ভাইদের থেকে এগিয়ে থাকতে হবে, তাই আমি এত শক্তিশালী। তখনই এখানে রক্তের বন্যা চলে আসে। নাওয়া বুঝতে পারে না এত রক্ত বেরোনোর পরও চোসো কিভাবে জীবিত। সে জানে না যে চোসো একটি ডেড পেন্টিং ওম, যা কার্স স্পিরিট এবং মানুষের মাঝামাঝি, এবং তারা তাদের কার্স এনার্জিকে রক্তে পরিবর্তন করতে পারে। যতক্ষণ তাদের কার্স এনার্জি আছে তারা রক্তপাতে মারা যায় না। নাওয়া চোসোর রক্ত থেকে কোনো রকমে পালাতে থাকে, কিন্তু হঠাৎ তার পা মাটির সাথে আটকে যায়। মাটিতে বড় রক্ত আটার মতো তাকে আটকে দেয় এবং চোসো তাকে পিয়ার্সিং ব্যালাড দিয়ে আক্রমণ করতে শুরু করে। নাওয়ারও আসলে তার বাবার মতো 24 এসপি এর টেকনিক আছে, যাতে সে 1 সেকেন্ডে 24টি মুভ করতে পারে। কিন্তু সে জানতো না যে চোসোর কাছে সুপারনোভা টেকনিক আছে, যা সে 150 বছরের কষ্টে তৈরি করেছে। এতে সে টার্গেটের উপর সব দিক থেকে আক্রমণ করতে পারে। নাওয়া এর আওতায় পড়ে যায়। চোসো এখন নাওয়াকে পানে মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ইউতা তার পিছনে চলে আসে এবং তাকে এক ঘুষি মেরে ঘুম পাড়িয়ে দেয়। সে উজির দেহ নিয়ে এসেছে। নাওয়ারও বমি হতে শুরু করে, কারণ চোচো কোনো মানুষ নয়, তাই তার রক্ত নাওয়ার জন্য বিশ্বের মতো কাজ করছিল। ইউতা বলে, আমি তোমাকে ঠিক করতে পারি, আবার রিভার্স কাজ টেকনিক দিয়ে আমি অন্যদের হিল করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে হায়ার আজকে জানাতে হবে যে আমি ইউজিকে মেরে ফেলেছি। এরপর আমরা ইউজির একটা ফ্ল্যাশব্যাক দেখি। যখন সে ছোট ছিল সে তার বাবা জিনকে দেখে। তখন ইউজির দাদু ওয়াসুকে আসেন এবং জিনকে বলেন, তুমি তোমার জীবন যেভাবে চাও যাও, কিন্তু সেই মহিলা থেকে দূরে থেকো, না হলে তুমি মারা যাবে। জিন বলে, ছেলের সামনে এসব কথা বলো না, বাচ্চারা অনেক কিছু মনে রাখে। ওয়াসুকু বলে, আমি জানি তোমাকে একটা সন্তান দরকার ছিল, কিন্তু কৌরির মৃত্যু। তখনই এক মহিলা আসে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে শ্বশুরজি? এটা আসলে ইউজির মা কাউরি, এবং তার কপালে ঠিক সেই নিশান যা নকল তোর কপালে ছিল। যাই হোক, এই স্বপ্ন এখানে শেষ হয় এবং ইউজির চোখ খুলে যায়। ইউতা তার পাশে বসেছিল। সে বলে, শুক্রিয়া, তুমি জীবিত আছো। সে বলে, কয়েক মাস আগের কথা, যখন গোদো সেন্সেই আমার কাছে এসেছিল এবং বলেছিলেন আমাকে তোমার খেয়াল রাখতে, তাই আমি তোমার সাথে লড়াই নাটক করছিলাম। গোজো বলেছিলেন যদি কালকে আমার কিছু হয় তখন ইউতা তুমি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার্সের পোলাপানের খেয়াল রাখবে, বাকিটা হাকারি নিজে সামলাতে পারবে। ইউতা বলে, আপনি গোজো সেন্সেই, আপনি কি করবেন? গোজো বলে, বিশেষ করে ইউজির খেয়াল রাখবে, সে তোমার মতোই, তাকেও একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাই ইউতা ইউজিকে মারার নাটক করছিল। যদি সে না মারত তাহলে অন্য কাউকে পাঠানো হতো। হায়ার আসরাও বোকা নয়, তাই তোমাকে সত্যি মারতে হয়েছিল।
ইউজি জিজ্ঞাসা করে, তাহলে আমি কিভাবে জীবিত? ইউতা বলে, রিভার্স কাজ টেকনিকের জন্য। হার্ট বন্ধ হওয়ার সাথে সাথেই তাকে হিল করে দিয়েছিলাম। এতে হায়ার্স আর্টসের কসমও রইল এবং ইউজিও বাঁচল। ইউজির জন্য পরে জীবিত হওয়া নতুন কিছু নয়, এবং অনেকে জানে না ইউতা অন্যদের হিল করতে পারে। কোনো না কোনো দিন জানা যাবে, কিন্তু এখন ইউজি বিশ্বের জন্য মৃত। ইউজি জিজ্ঞাসা করে, আমার জন্য এত কেমন কেন? ইউতা বলে, যাদের আমি চিন্তা করি তারা তোমার জন্য চিন্তা করে। আমারও এক সময় বিপজ্জনক পাওয়ার ছিল, কিন্তু তোমার পাওয়ার তোমার নিজের নয়, এবং এতে তোমার কোনো দোষ নেই। তখন মেগুমি এখানে আসে এবং ইউজিকে বলে, আমরা জুজুৎসু হাই ফিরে যাচ্ছি, আমরা তোমাকে লুকিয়ে ভেতরে নিয়ে যাব। ইউজি বলে, আমি যেতে পারবো না, কারণ শিবুয়ের ঘটনায় এত লোক আমার জন্য মারা গেছে। মেগুমি বলে, সেখানে তোমার কোনো দোষ ছিল না, তুমি হার মানতে পারো না। আমরা কোনো হিরো নই, আমরা জুজুৎসু সসার। কেউ আমাদের বুঝতে পারবে না। আমাদের লোকেদের সাহায্য করতে থাকতে হবে, এটা প্রমাণ করতে হবে যে আমাদের অস্তিত্ব আছে। ইউজি মনে মনে ভাবে, আমি তোমাদের সাথে থাকতে পারবো না, কারণ তাহলে তোমাদের উপর বিপদ আসবে। মেগুমি বলে, আমার তোমার সাহায্য দরকার। নকল গেতো অর্থাৎ কেনজাকু একটা ক্লিন গেম শুরু করেছে, যাতে জুজুৎসু সর্সার একে অপরকে মারতে পারে, এবং এর নাম কালিং গেম। মেগুমির বোনকেও জোর করে এর অংশ বানানো হয়েছে, তাই আমার তোমার সাহায্য দরকার। এরপর কালিং গেমের কিছু রুলস বলা হয়। সব খেলোয়াড়দের 19 দিনের মধ্যে এন্ট্রি করতে হবে। যদি কোনো রুল ভাঙে তাহলে তার কার্স টেকনিক রিমুভ হয়ে যাবে, যার ফলে খেলোয়াড় মারা যাবে। অংশগ্রহণের জন্য কলোনিতে আসতে হবে, কেউ কাকে মারলে পয়েন্ট পাবে। আরও রুলস আছে যা আমরা পরে আলোচনা করব। ইউজি এখন ইউতাকে বলে, সকুরা মেগুমির জন্য কিছু প্ল্যান করছে। সুবুয়ায় আমাকে সকুরে অনেক পিঙ্কার খাওয়ানো হয়েছে, যার ফলে সকুরা আমার দেহের কন্ট্রোল নিয়েছিল। এখন আমার ভেতরে সকুনার 15টা পিঙ্কার আছে। আমার বিশ্বাস সকুনা আমার দেহ কন্ট্রোল করতে পারবে না, কিন্তু যদি আমি কখনো সকুনা হয়ে যাই তাহলে তৎক্ষণাৎ আমাকে মেরে ফেলবে। ইউতা বলে, ঠিক আছে। ইউজি এখন মেগুমিকে জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব? মেগুমি বলে, কি প্ল্যান করছে, কালিং গেমে সে কি করবে, এসবের উত্তর শুধু মাস্টার টেঙ্গেন দিতে পারবে। ইউজি জিজ্ঞাসা করে, মিস ইউকিকে এটা জানা আছে? মেগুমি বলে, এ আইডিয়া ইউকিরি, তিনি আগে থেকেই জুজুৎসু হাইয়ে লুকিয়ে আছেন। ইউজি বলে, মাস্টার টেঙ্গেনের ব্যারিয়ার কিভাবে অতিক্রম করব? সেখানে হাজার হাজার দরজা আছে যা ঘুরতে থাকে, এবং শুধু একটা দরজায় টার্মস অফ দ্য স্টার করিডোরে নিয়ে যায়, যেখানে মাস্টার টেঙ্গেন থাকেন। যদি সঠিক দরজা না বেছে নেওয়া হয় তাহলে টেঙ্গনের সাথে দেখা হবে না। ইউজি মেগুমিকে জিজ্ঞাসা করে, নোবারার কি হয়েছে, সে ঠিক আছে কি না? মেগুমি কিছু বলে না এবং মাথা নিচু করে নেয়, অর্থাৎ নোবারা এই দুনিয়াতে আর নেই। এটা শুনে ইউজির খুব খারাপ লাগে। তখন চোশো এসে বলে, সে মেরিয়ারে ঢোকার রাস্তা আমি বলতে পারি। মাইজেনিন একবার সেখান থেকে ডেড পেন্টিংস এবং সকুনার ফিঙ্গার চুরি করেছিল, আমরাও তাই করব। এরা জুজুৎসু হাইয়ে চলে আসে, সেখানে তাদের মায়ের সাথে দেখা হয়। সে এখন একদম আলাদা দেখাচ্ছে, কারণ শিবুয়ের ঘটনায় যোগো তাকে পুড়িয়ে দিয়েছিল। হ্যাভেনলি রেক্সিস্টনের জন্য তার দেহ ঠিক হয়েছে, কিন্তু দাগ রয়ে গেছে। ইউকিও এখানে ছিলেন। চোচো এদের বলে যে স্টার করিডোরের রাস্তায় একটা তিজুরি আছে, যাদের জুজুৎসু হাই তার কার স্টোর এবং অন্যান্য অবজেক্ট রাখে। সেই তিজুরিতেও চোচো 6 বাইয়ের ডেড পেন্টিং রাখা আছে, এবং তার টেকনিক দিয়ে চোচো তাদের লোকেশন চেঞ্জ করতে পারে। বাকি বলে সব ঠিক আছে, কিন্তু এই লোকটাকে। ইউজি বলে, এখনকার জন্য মনে করো এ আমার বড় ভাই। এটা শুনে চোচো খুব খুশি হয়। চোচো এদের সবাইকে সঠিক দরজা বলে দেয়, যার ফলে এরা স্টার করিডোরে পৌঁছে যায়। চোচোকে এখানে তিজুরি পর্যন্ত রাস্তা দেখা যায়। সে বলে, আমি আমার ভাইদের শীঘ্র এখান থেকে মুক্ত করব। এদিকে এক জায়গায় রক্তের দাগও পাওয়া যায়। এটা সে জায়গা যেখানে তোজি রিকুকে গুলি করেছিল। ইউকি বলেন, 12 বছর আগে এখানে একটা কাণ্ড হয়েছিল, এবং বলা যায় সব ঘটনা সেখান থেকে শুরু।
এরা মেন হলে যায়, কিন্তু সেখানে আলো ছাড়া আর কিছুই ছিল না। ইউকি বলেন টেঙ্গেনের ইচ্ছা হলে দেখা দেন। কোথাও সিল হয়ে গেলে ভেবেছিলেন টেঙ্গেন তাদের সাথে দেখা করবে না। এরা এখন ফিরে যেতে শুরু করে, কিন্তু তখন টেঙ্গেন ডাকে, কেমন আছো তোমরা? জেরিন পরিবারের সন্তান অর্থাৎ মাকি, মিস জেনের রক্ত অর্থাৎ ইউতা, ডেড পেন্টিং অর্থাৎ চোচো, এবং সকুনার বেসেল অর্থাৎ ইউজি। এবং এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, টেঙ্গেন সামার 10 হয়ে গেল। তিনি কি এদের কোনো তথ্য দেবেন? যারা যাবে পরের এপিসোডে। তখন কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।